দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় হাঁটুর ব্যথায় আধুনিক চিকিৎসা। দর্শক, আমাদের শরীরের ভর বহন করে হাঁটু, তাই হাঁটু ব্যথা আমাদের জীবনকে স্থবির করে দেয়। প্রায় সব বয়সের মানুষেরই কোনো না কোনো সময় হাঁটুর ব্যথায় ভুগে থাকেন। হাঁটুর ব্যথায় বিস্তারিত নিয়ে আজ আমাদের আলোচনা। এই আলোচনা করার জন্য আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছেন। অতিথি হিসেবে সাথে থাকছেন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম হোসেন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ, এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 982405 নম্বরে। ডাক্তার ইব্রাহিম, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টরস অন কলে। ধন্যবাদ আপনাকেও আমাকে স্বাগত জানানোর জন্য। খুবই সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজ আমরা আলোচনা করব, হাঁটুর ব্যথায় আধুনিক চিকিৎসা নিয়ে। আধুনিক চিকিৎসার দিকে যাব, তার আগে একটু জানতে চাই হাঁটুর ব্যথার কারণগুলো কি কি? আমাদের কাছে হাঁটু ব্যথা আসলে প্রতিনিয়ত আমরা চেম্বারে বা হসপিটালে অনেক ধরনের রোগী পেয়ে থাকি। তবে সাধারণত আমাদের কাছে হাঁটু ব্যথার যে সকল রোগীরা এসে থাকেন, সবচেয়ে বেশি যে সমস্যাটা নিয়ে আসেন বয়স্কদের ক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিস নি, মানে হাঁটুর ক্ষয় রোগ যাকে সাধারণ ভাষায় বলতে। এছাড়াও অনেক সময় স্পোর্টস ইনজুরি অর্থাৎ আঘাতজনিত যদি কোনো কারণে হাঁটুতে ব্যথা পায়, হাঁটু ফুলে যায়, সে কারণে অনেক সময় রোগীরা আমাদের কাছে আসেন। তাছাড়া কিছু আর্থ্রাইটিস যেমন বাতের সমস্যা, তারপরে যদি কোনো লিগামেন্টের সমস্যা থাকে সেটাও আমাদের কাছে আসেন। এবং অল্প বয়সে কিছু কিছু রোগী আমাদের কিছু বিশেষ কিছু কারণ নিয়ে, যেমন প্যাটেলোফেমারাল পেইন সিনড্রোম, অসগুর-স্লেটার ডিজিজ, আর্থ্রাইটিস, এইসব সমস্যা নিয়ে আমাদের চেম্বারে সাধারণত রোগীরা এসে থাকেন। আচ্ছা, এগুলো তো গেল হচ্ছে অনেকগুলো মেডিকেল কারণগুলো যেগুলো বললেন, বাত ব্যথা, অস্টিওআর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিস, আরও অনেকগুলো কারণই রয়েছে হাঁটুর ব্যথার জন্য। কিন্তু সাধারণত দেখা যায় সাধারণ যারা মানুষ আছেন তাদের বিভিন্ন কারণে হাঁটুর ব্যথা হয়ে থাকে এবং তাৎক্ষণিকভাবে চিকিৎসকের পরামর্শ আমরা নিয়ে থাকি না। সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা বাসায় কি করতে পারি এই হাঁটু ব্যথার জন্য? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে যদি হাঁটু ব্যথা কোনো আঘাতের কারণে হয়ে থাকে, সাধারণত অনেক সময় আঘাতজনিত কারণে যদি হয়, যেমন খেলাধুলা করতে গিয়ে অথবা পড়ে গিয়ে যদি কোনো ধরনের ব্যথা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বাসায় রোগীকে যে পরামর্শটা দিয়ে থাকি যে আপনারা বাসায় ওটাকে রেস্টে থাকতে হবে, হাঁটুকে রেস্টে রাখতে হবে। এর পাশাপাশি আমরা 10 থেকে 15 মিনিট করে বরফ সেঁক দিতে পারি। এবং যদি ফুলে না যায়, হাঁটাচলা করতে যদি কোনো অসুবিধা না হয়, তাহলে প্যারাসিটামল যথেষ্ট। সেই ক্ষেত্রে আসলে ডক্টরের প্রয়োজন নেই, ডক্টরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি বয়স্কদের ক্ষেত্রে যেটা হাঁটু অস্টিওআর্থ্রাইটিস অথবা হাঁটু ক্ষয় যাকে বলে, সেই ক্ষেত্রে যদি হাঁটু ব্যথা হয়ে থাকে, সেক্ষেত্রে সাধারণত গরম সেক খুব উপকারী। অনেক সময় গরম সেক দেওয়া যেতে পারে। কিছু নিয়মকানুন, যেমন সিঁড়িতে সাময়িকভাবে ওঠানামা করা বন্ধ করা, তারপর হাই কমোড ব্যবহার করা, তারপর যে কাজগুলো করলে হাঁটুর উপর চাপ বাড়ে, বা যেমন পিঁড়িতে বসে কাজ করা, মহিলারা বিশেষ করে পিঁড়িতে বসে তরকারি কোটা বাছা, ঘর মোছা বা রান্নাবাড়ার কাজ করা, এই কাজগুলা কিছুদিন অ্যাভয়েড করা। এবং যদি ব্যথা বেশি না থাকে, তাহলে সাধারণত ওটিসি ড্রাগ বা প্যারাসিটামল, যেমন আমাদের বিভিন্ন ব্র্যান্ডের প্যারাসিটামল রয়েছে, সেগুলো 1 থেকে 2 বেলা করে প্যারাসিটামল খেতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেকখানি রোগীদের ব্যথা কমে যায়। শুধুমাত্র প্যারাসিটামলে কিন্তু ব্যথা আমাদের হচ্ছে কমে না বলতে পারি। কারণ হচ্ছে আমরা দেখা যায় ফার্মেসি থেকে গিয়ে বলি যে ব্যথার ওষুধ দেন, তখন ফার্মাসিস্ট যারা থাকেন বা ওষুধ বিক্রেতা যারা থাকেন, তারা কিন্তু হচ্ছে আমাদের প্যারাসিটামল রেকমেন্ড না করে তখন হচ্ছে যে এই যে ইটোরক্সিপ ওষুধগুলো আছে বা আইবুপ্রোফেন আছে, এগুলো দিয়ে দেয়। এবং তখন কিন্তু তাৎক্ষণিক ব্যথাটা কমে যায় এবং আবার অনেক দিন পর গিয়ে ব্যথাটা হলো। সেই ক্ষেত্রে একটু জানতে চাচ্ছি যে আমি যদি প্যারাসিটামলের জায়গায় দীর্ঘদিন এই ব্যথার ওষুধগুলো খেয়ে থাকি, তখন আমার কি অসুবিধাটা বা সুবিধাটা হতে পারে? আসলে হ্যাঁ, এটা যেটা হচ্ছে যে অনেক সময় আমাদের যে বিভিন্ন গাইডলাইনগুলো রয়েছে হাঁটু ব্যথা বা অস্টিওআর্থ্রাইটিস নিয়ে, যে গাইডলাইনগুলো, সেখানে ব্যথার ওষুধের রিকমেন্ডেশন আছে, বাট সেটা কখনোই দীর্ঘমেয়াদী না। যদি এমন হয় যে আপনার হাঁটু ব্যথা হচ্ছে, রোগীর যদি কিডনির সমস্যা না থাকে, তাহলে সাময়িক সময়ের জন্য ব্যথার ওষুধ খাওয়া যেতে পারে। এমনকি আমরা বাজারে অনেক ধরনের টপিক্যাল এনএসআইড, অর্থাৎ আমরা সহজ ভাষায় বলি ব্যথানাশক ক্রিম পাওয়া যায়। এই ক্রিমগুলোও ব্যবহার করা যেতে পারে, বাট সেটা অবশ্যই দীর্ঘমেয়াদী না। কারণ দীর্ঘমেয়াদী যদি আপনি ব্যথার ওষুধ খান, দুটো সমস্যা হতে পারে। একটা হচ্ছে আসলে আপনার হাঁটু ব্যথার এক্স্যাক্ট যে কারণ, সঠিক মানে প্রকৃত যে কারণ, সেটা জানা যাবে না। আর ব্যথা তো একটা মাত্র উপসর্গ, এটার ভিতরের যে কি কারণে হচ্ছে সেটা দেখা যায় যে অনেক সময় গোপন থেকে যায় বা অজানা থেকে যায়।
আর দীর্ঘস্থায়ীভাবে যদি কেউ ব্যথার ওষুধ সেবন করে থাকেন তাহলে বিশেষ করে যারা 45 বা 50-এর উপরে বয়স, যাদের কিডনির সমস্যা আছে অথবা ডায়াবেটিস আছে, হার্টের সমস্যা আছে, তাদের মারাত্মক ধরনের বেশ কিছু বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, যেমন কিডনির সমস্যা হতে পারে, হার্টের উপর চাপ কোনো বাড়তি বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে, অ্যাসিডিটি প্রবলেম হতে পারে। চিকিৎসকের কথা না শুনে বা চিকিৎসকের পরামর্শ না নিয়ে আসলে যে কোনো ওষুধই খাওয়া উচিত নয়। এবার একটু জানতে চাই আপনার কাছে, সঠিক জুতা নির্বাচন করা হাঁটু ব্যথা বা আমাদের যে কোমর ব্যথা এগুলোর জন্য কতটুকু জরুরি, বা জুতার সাথে কোনো সম্পর্ক আছে কিনা? ডেফিনেটলি নিশ্চয়ই। কারণ আসলে আমাদের শরীরের যে ওজন, বা আমরা যে শরীরের ওজন বা সেন্টার অফ গ্র্যাভিটি, এটা আমাদের পায়ের দিক থেকেই শেষ হয়। এখন আপনার জুতোটা যদি ভালো না হয়, এই জুতোর উপরে আমাদের শরীরের সমস্ত ভরটা যাচ্ছে। তো যখনই আপনি একটা হাঁটা চলার সময়, দৈনন্দিন কাজকর্মের সময় সঠিক জুতা ব্যবহার করবেন না, তখন অটোমেটিক্যালি আপনার হাঁটু, কোমর এর উপর প্রেশার বাড়তে থাকবে। এবং দেখা যায় যে অনেক সময় হাই হিল পরা লম্বা সময়, বা যাদের ন্যারো ফিটিং জুতা পরে, এতে হয় কি যে দীর্ঘ সময় যদি কেউ এরকম এই জুতোগুলো ব্যবহার করে, তার বডির যে সেন্টার অফ গ্র্যাভিটি থাকে সেটা শিফট হয়ে যায়, অর্থাৎ একটা ওজন যে লাইনে যাওয়ার কথা সেই লাইন থেকে শিফট হয়ে একটু আগে পিছিয়ে হয়। এর ফলে দেখা যায় যে কোমর, হাঁটু, হিপ জয়েন্ট, পায়ের গোড়ালি সব জায়গায় একটা বিরূপ প্রতিক্রিয়া বা ব্যথার উপসর্গ হতে পারে। এবার একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন এই বিষয়ে আলোচনা করার জন্য। আমরা দর্শকের ফোন কলটি নিয়ে নিব, এরপরে ফিরছি আপনার সাথে এই জুতা নিয়ে আরেকটু আলোচনা আছে আমাদের। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে বলতেছি, আবুল বসর। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। প্রশ্ন হচ্ছে আমার ওয়াইফের যে হাঁটুর ডাইন পায়ের হাঁটুর ব্যথা, এটা এখন হাঁটতে পারতেছে না, বসতে পারতেছে। কতদিন যাবত এই ব্যথাটি রয়েছে? এটা আজকে 5-6 দিন। দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব পায়খানা করতে হয়, বসতে পারতেছে না। ওনার বয়স কত এমনিতে? বয়স 55 হবে। 55। এমনি কি কোনো ব্যথা পেয়েছে বা কোনো আঘাত পেয়েছে? না, কোনো ব্যথা হয় না। ডায়াবেটিস আছে, হাই ডায়াবেটিস 29। আচ্ছা। এখন কালকে মাপছে 28 হয়ে যায়, 18তে আসতেছে। আচ্ছা, হাঁটু কি কোনো ফুলে গিয়েছে বা হাঁটু গরম হয়ে? হাঁটুর উপর দিয়ে ফুলছে, হাঁটুর উপরে যে মাংসটা আছে। আচ্ছা জি দর্শক, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, উত্তরের জন্য আমাদের সাথেই থাকুন। আচ্ছা, আপনার রোগীর যে সমস্যা, প্রথমত ওনার বয়স এবং ওনার যে ডায়াবেটিস, সেটা হচ্ছে বয়স হচ্ছে 55। তো এই বয়সে সাধারণত অস্টিওআর্থ্রাইটিস একটি কমন রোগ। আর যেহেতু রোগীর হিস্ট্রি দেখে বোঝা যাচ্ছে যে তার ডায়াবেটিসটা আনকন্ট্রোল, এবং এখানে রোগী হঠাৎ কোনো আঘাত ছাড়া ব্যথা হচ্ছে, তো এখানে অনেকগুলা মানে আমাদের চিন্তা করতে হবে যে অনেক ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে তাহলে ইনফেকশন, হঠাৎ সেপটিক আর্থ্রাইটিস হতে পারে, অর্থাৎ হাঁটুতে ইনফেকশন হতে পারে, অথবা কিছু বাতের সংক্রমণ যেমন সিউডো গাউট, অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিসের অ্যাকিউট প্রেজেন্টেশন নিয়ে হতে পারে। তো এই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, ওনার যদি ব্যথা বেশি থাকে তাহলে, এবং আপনার হাঁটুর যদি গরম হয়ে যায়, ফোলা থাকে, সেই জায়গায় আপনি আপাতত বরফ সেঁক দিতে পারেন 10 থেকে 15 মিনিট করে 3 বেলা। যদি কিডনির সমস্যা না থাকে, ব্যথা কমার জন্য কোনো ব্যথানাশক ওষুধ খেতে পারেন, এবং ইমিডিয়েটলি আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ ডায়াবেটিস কন্ট্রোল করাটাও এখানে খুব জরুরি, সেই সাথে হাঁটুর চিকিৎসা করাটাও জরুরি। যদি হাঁটু ফুলে যায়, হাঁটুতে ইনফেকশন বা বাতরস চলে আসে, ইট ইজ এ মেডিকেল ইমার্জেন্সি, তখন এখান থেকে অনেক সময় অ্যাসপিরেশন করা লাগতে পারে, যেহেতু তিনি ডায়াবেটিক পেশেন্ট এবং অ্যান্টিবায়োটিক লাগতে পারে। তো আমার মনে হয় এটা নিয়ে আপনারা কালক্ষেপণ না করে ইমিডিয়েটলি একজন ডাক্তারের পরামর্শ নেওয়াটাই জরুরি হবে। আমরা তখন আলোচনা করছিলাম কোন ধরনের জুতা আসলে পরা উচিত, এবং আপনি বলছিলেন জুতা বিবেচনা করাটা বা জুতা বাছাই করাটা আসলে কতটুকু জরুরি। আপনারা কোন ধরনের জুতা পরার পরামর্শ দিয়ে থাকেন? আসলে আমি রোগীদেরকে যখন হাঁটার জন্য পরামর্শ দিই, জুতা নির্বাচনটা খুব জরুরি, এবং জুতার সাথে যে রাস্তায় আপনি হাঁটবেন সেটাও খুব জরুরি। কারণ হাঁটু ব্যথা যারা বয়স্ক থাকে, সাধারণত বেশিরভাগ রোগীদেরই আদার কোমরবিডিটিস যেমন ডায়াবেটিস থাকতে পারে, প্রেশার থাকতে, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে একটা পরামর্শ থাকেই যে আপনাকে ডেইলি 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে। তো সেই ক্ষেত্রে যখন আপনারা জুতা নির্বাচনের পরামর্শ আমরা দিয়ে থাকি, সেটা হচ্ছে যে আমরা সাধারণত শক অ্যাবজর্বিং যে জুতোগুলো, যেমন রকার বটম শু, অথবা এমন কিছু জুতা যেটা আসলে পায়ের তালুটা সফট থাকে,
হাঁটার সময় যাতে পায়ের উপর কোনো ধরনের চাপ না লাগে। এবং হাঁটার যে রাস্তাটা বেশিরভাগ সময় আমি এমন কিছু আমার এক্সপিরিয়েন্স আছে যে রোগীরা বলে যে আমরা সকালবেলা 2 থেকে 3 কিলোমিটার হাঁটছি। কোথায় হাঁটছেন? বাসার সামনের রাস্তা দিয়ে। হয়তো রাস্তাটা ভালো না, রাস্তা খারাপ, উঁচু নিচু আছে। তো সেই ক্ষেত্রে পরামর্শ থাকবে যে রোগীরা যখন হাঁটেন সেই হাঁটার রাস্তাটা যাতে অবশ্যই সমান হয়। উঁচু নিচু রাস্তায় আপনি যতই ভালো জুতা পরে হাঁটেন না কেন সেটা আপনার হাঁটুর জন্য কোনো ক্ষতি মানে কোনো লাভজনক হবে না। বরং দেখা যাবে যে হাঁটা শেষে আপনি যে মানে বেনিফিট বা লাভ এক্সপেক্ট করবেন, দেখা যাবে যে হাঁটা শেষে আসলে আপনার ব্যথা বাড়ছে। কারণ উঁচু নিচু রাস্তায় হাঁটার কারণে অনেক সময় হাঁটুর উপর লিগামেন্টের উপর প্রেশার পড়ে এবং হাঁটুর মাসেলগুলোর উপরে চাপ পড়ে। তো এই জন্য আমার পরামর্শ থাকবে যে সফট জুতা পরা, যে জুতাটা কমফোর্টেবল, যে জুতা পরার সময় পায়ে কোনো ধরনের ডিসকমফোর্ট না হয় এবং অবশ্যই হাঁটার জন্য একটা সমান জায়গা, সেটা অল্প হোক, একই জায়গায় দরকার হলে বারবার হাঁটুক, কিন্তু সমান জায়গায় যেন হাঁটে। অবশ্যই হচ্ছে জুতা নির্বাচন করাটা খুবই জরুরি। এবার একটু জানতে চাচ্ছি হাঁটুর ব্যথার কোন ধরনের হাঁটুর ব্যথার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া বা চিকিৎসকের শরণাপন্ন হওয়া একেবারে জরুরি? আচ্ছা, ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে সব হাঁটুর ব্যথা মানে ক্ষয় রোগ নয়। অনেক সময় দেখা যায় যে রোগীরা হাঁটু ব্যথার জন্য ব্যথা হচ্ছে, ওনারা শুধু ক্যালসিয়াম খাচ্ছেন। সম্পূর্ণ ভুল একটি ধারণা যে ক্যালসিয়ামের অভাব হয়েছে এই জন্য আমি ক্যালসিয়াম খাই, ক্যালসিয়াম খেলে হাঁটু ব্যথা ভালো হয়ে যাবে। এবং দিনের পর দিন রোগী ক্যালসিয়াম খাচ্ছে, কোনো হয়তো তার একটা মানসিক একটা ইফেক্ট হচ্ছে যে না আমি মনে হয় ক্যালসিয়ামটা খাওয়ার পরে একটু ব্যথা কমছে। বাট আসলে বিষয়টা একদমই ভুল যে ক্যালসিয়াম খেলে হাঁটুর ব্যথা কমে না বা এরকম গবেষণায় কোনো প্রমাণ আজ পর্যন্ত আমরা পাইনি। তো সাধারণত যদি হাঁটতে গেলে কষ্ট হয়, হাঁটু ফুলে যায়, হাঁটু লাল হয়ে যায়, বা হাঁটার সময় যদি ইনস্ট্যাবিলিটি অর্থাৎ হাঁটার সময় যদি মনে হয় যে হাঁটুটা সরে যাচ্ছে, বা আপনি বেশিক্ষণ হাঁটতে গেলেই আপনাকে রেস্ট নিতে হচ্ছে, এবং হাঁটু যদি ডিফর্মিটি অর্থাৎ একটা নর্মাল হাঁটুর যে শেপ থাকে তার তুলনায় যদি হাঁটু বাঁকা হয়ে যায়, সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনার রোগীদের উচিত যে সময় ক্ষেপণ না করে একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া। খুব চমৎকার করে বললেন আমাদেরকে আসলে হাঁটুর ব্যথায় কখন হচ্ছে আসলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তবে এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম, আপনি বলছিলেন যে আধুনিক চিকিৎসার বিষয়ে বলছিলেন, হাঁটুর ব্যথা দীর্ঘস্থায়ী হওয়ার কারণটা কি আসলে? যদি অনেক দিন যাবত 1-2 মাস যাবত হচ্ছে হাঁটুর ব্যথা রয়েছে, এই কি কারণে সেই দীর্ঘস্থায়ী ব্যথা হতে পারে? দীর্ঘস্থায়ী ব্যথার বেশ কিছু কারণ রয়েছে। সর্বপ্রথম যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য নি, অর্থাৎ হাঁটুর ভিতরে যে একটা নরম আবরণ থাকে, হাড়ের আবরণ থাকে, সেটা যখন ক্ষয় হয়ে যায়, এবং এটা সাধারণত বয়স্কদের হতে পারে, এমনকি অল্প বয়সেও এটা হতে পারে। তো অস্টিওআর্থ্রাইটিস দীর্ঘমেয়াদী হাঁটু ব্যথার একটি কারণ। এবং সব হাঁটু ব্যথা মানেই অস্টিওআর্থ্রাইটিস না। দেখা যায় যে রোগীরা আমাদের কাছে আসেন, আমার দূর দূরান্ত থেকে আসেন, দিনের পর দিন একটার পর একটা এক্সরে করে আসতেছেন, তার হাঁটু ব্যথা ভালো হচ্ছে না, এবং সব জায়গায় তার একটাই কথা যে স্যার যতজন ডাক্তারকে দেখিয়েছি সবাই বলছে হাঁটু ক্ষয়। তো পরে আমি যখন দেখলাম যে না, হাঁটু ব্যথার কারণটা আসলে ক্ষয় ছাড়া অন্য কোনো কিছু হতে পারে, যেমন অনেক সময় এর সাথে লিগামেন্ট ইনজুরি থাকতে পারে, মেনিসকাস ইনজুরি থাকতে পারে। সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের হাঁটুর এমআরআই আমরা করাই, হাঁটুর এমআরআই করে দেখি যে যদি তার মেনিসকাস থাকে, ইনজুরি থাকে, লিগামেন্ট ইনজুরি থাকে, মাসেল ইনজুরি থাকে, তো এই যে ইনজুরিগুলা হয়তো উনি কোনো এক সময় পড়ে গিয়েছেন, খেয়ালও করেন না, বা দীর্ঘ সময় পিড়িতে বসে কাজ করেছেন মহিলা মানুষ, ডিজেনারেটিভ মেনিসকাস টিয়ার অথবা লিগামেন্ট ইনজুরি হয়েছে, তো এগুলো দীর্ঘস্থায়ী হাঁটু ব্যথার একটি কারণ। এছাড়াও বেশ কিছু বাতরোগ রয়েছে, সেসব কারণেও হাঁটু ব্যথা দীর্ঘস্থায়ী হতে পারে। আমরা কথা বলছিলাম হাঁটুর ব্যথা নিয়ে। এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ফোন কলটি নিয়ে নিই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। জি ম্যাম, আমি গাজীপুর চৌরাস্তা থেকে বলছিলাম। আমার নাম তানিয়া, বয়স হচ্ছে 25। জি তানিয়া, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি, আমার 1 বছর ধরে আমি যে উপর হয়েছিলাম, পরে আমার কোমরে একটু টান লাগছিল। এখন আমি দাঁড়িয়ে থাকতে পারি না। আমি হাঁটতে গেলে আমার হাঁটুর মানে পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত আমার পাও জিজির করে, আর আমার মানে এই সাইডে এমনি বাম সাইডে আমার কোনো শক্তি পাই না। মানে ডান সাইডে শক্তিটা পাই, বাম সাইডে পাই না। পাও জিজির করে, আর হাঁটতে পারি না, প্লাস দাঁড়ায় থাকতে পারি না। তানিয়ার কাছে আপনার কোনো প্রশ্ন আছে? আমি ওনার যে সমস্যা সেটা, তানিয়া আপনার যে সমস্যা সেটা আমি শুনে বুঝতে পারলাম যে আসলে আপনার এই সমস্যাটা সম্ভবত হাঁটুর না। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যদি হাঁটতে যে ব্যথা হয়, পায়ের দিকে ব্যথা নামে, এবং লম্বা সময় যদি দাঁড়িয়ে থাকলে ব্যথা হয়, তাহলে সম্ভবত এটা আপনার সায়াটিকার প্রবলেম, অর্থাৎ কোমর থেকে আপনার পায়ের দিকে ব্যথাটা নামছে। তো সেই ক্ষেত্রে
আপনার সামনের দিকে ঝুঁকে কাজ করাটা অ্যাভয়েড করতে হবে, একটানা লম্বা সময় দাঁড়িয়ে থাকা এবং বসে থাকা অ্যাভয়েড করতে হবে, এবং কোমরে আপনি গরম শেক দিতে পারেন 15 মিনিট করে দিলে 3 বেলা, এবং একজন ডাক্তারকে দেখিয়ে কিছু ঔষধ এবং কিছু ব্যায়াম করলে আশা করি আপনি এই সমস্যা থেকে দ্রুত সমাধান পাবেন। আমরা এবার আমাদের মূল আলোচনায় ফিরে আসি। একটু জানতে চাচ্ছিলাম নামাজের ব্যাপারে। আমরা যখন হাঁটুর ব্যথায় ভুগে থাকি বা কোমরের ব্যথায় ভুগে থাকি তখন দেখা যায় আমরা নিজে থেকে চেয়ারে বসে নামাজ পড়ার চেষ্টা করি, বা আমাদের বয়স্ক যারা আছেন তারা চেয়ারে বসে নামাজ পড়তে অভ্যস্ত হয়ে গেছেন মোটামুটি। একটু জানতে চাই নামাজ চেয়ারে পড়া নিয়ে আপনার পরামর্শটা কি? হ্যাঁ, খুবই সুন্দর একটি প্রশ্ন। এবং এই নামাজ চেয়ারে বসে বসার ব্যাপারে যে পরামর্শটা, আমিও সাধারণত নামাজ চেয়ারে বসে পড়ার পরামর্শ দিয়ে থাকি, বাট সেটা কখনোই দীর্ঘমেয়াদী না। অনেক রোগী থাকেন যে দীর্ঘমেয়াদী নামাজ চেয়ারে বসে পড়ছেন, আসলে কেন পড়ছেন, কিসের জন্য পড়ছেন তার কোনো সঠিক কারণ নেই। যদি এরকম হাঁটু ব্যথা থেকেই থাকে তাহলে সাধারণত আমাদের পরামর্শ থেকে স্বল্পকালীন সময়ের জন্য চেয়ারে বসে নামাজ পড়া, এবং ব্যথাটা যখনই কমে যাবে রোগী যেন স্বাভাবিক নিয়মে নামাজ পড়ার চেষ্টা করে। কারণ নামাজ একটি অত্যন্ত ভালো ব্যায়াম, এবং এটি হাঁটুর যে মাংসপেশিগুলো রয়েছে, লিগামেন্টগুলো রয়েছে, এই নামাজের মাধ্যমে হাঁটুর লিগামেন্টের ফ্লেক্সিবিলিটি অর্থাৎ সম্প্রসারণ ক্ষমতা বাড়ে, একটু শক্ত হয়, এবং হাঁটুর যে বোনসগুলো থাকে সেগুলোর স্ট্রেংথও বাড়ে। তো দীর্ঘমেয়াদী নামাজ চেয়ারে বসে পড়াটা আমরা কখনোই রিকমেন্ড করি না, যদি না অত্যন্ত বয়স্ক রোগী হয় যাদের একদম লাস্ট স্টেজে হাঁটু ব্যথা, সেই ক্ষেত্রে ছাড়া। বর্তমানে দেখা যায় 30-35 বছরের ওইদিকে গেলেই যদি কারো হাঁটুর ব্যথা হয় বা কোমরের ব্যথা থাকে, তারা কিন্তু নামাজটা চেয়ারে পড়াটাই বেশি প্রেফার করে থাকেন। তবে রক্ত চলাচলের যে একটা বিষয় আছে সেটা আসলে আমাদের মাথায় খুব একটা থাকে না। এবার একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু আধুনিক চিকিৎসা নিয়ে কথা বলছি, একটু জানতে চাই কি কি আধুনিক চিকিৎসা বর্তমানে হাঁটুর ব্যথার জন্য রয়েছে? হাঁটু ব্যথার চিকিৎসা দু ধরনের রয়েছে। একটি হচ্ছে নন সার্জিক্যাল ট্রিটমেন্ট অর্থাৎ অপারেশন ছাড়া চিকিৎসা, আর একটা হচ্ছে অপারেশন। তো হাঁটু ব্যথার বা অস্টিওআর্থ্রাইটিসের আধুনিক অপারেশন ছাড়া যে চিকিৎসা রয়েছে তার মধ্যে আসলে ওষুধের রোলটা খুব কম। তো আমরা সাময়িক সময়ের জন্য সাধারণত ওষুধ দিয়ে থাকি। এর পাশাপাশি লাইফস্টাইল মডিফিকেশন, যেমন ওয়েট রিডাকশন খুবই ইম্পর্টেন্ট, ডায়েটটা খুব ইম্পর্টেন্ট। এইটা এক সময় ডায়েট নিয়ে কোনো কথাই হতো না, যে হাঁটু ব্যথা রোগীর যে খাবারের ভূমিকা রয়েছে সেটা নিয়ে কোনো কথাই কখনো হতো না। কিছু খাবার রয়েছে যেগুলো আসলে আমাদের ইনফ্ল্যামেশনকে অ্যাগ্রাভেট করে বা বাড়িয়ে, যেমন চিনি, জাঙ্ক ফুড, এই খাবারগুলো খেলে বা দেখা যায় যে হাঁটু ব্যথা বাড়ে। তারপরে যদি আদার কিছু কোমরবিডিটি থাকে, যেমন শুধু একটা রোগী যখন হাঁটু ব্যথা নিয়ে আসে শুধু যে হাঁটু ব্যথাই থাকে তা না, তার হাই কোলেস্টেরল থাকলে, তার ডায়াবেটিস থাকলে, তার ট্রাইগ্লিসারাইড যদি বেশি থাকে, উচ্চ রক্তচাপ থাকে, সেগুলোরও সঠিকভাবে যদি চিকিৎসা করা হয় তাহলে তার হাঁটুতে ইনফ্ল্যামেশনটা কমানো যায়। হাঁটু ব্যথা মানে শুধু হাঁটু ক্ষয় নয়, ক্ষয়ের সাথে ইনফ্ল্যামেশন থাকে। এর পাশাপাশি বেশ কিছু ইন্টারভেনশন রয়েছে, যেমন ভিস্কো সাপ্লিমেন্টেশন, পিআরপি, স্টেম সেল থেরাপি, তাছাড়া রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। যদিও এগুলো সবগুলো এখন অনেক গাইডলাইন সাপোর্ট করে না, বাট বেশিরভাগ অনেক গবেষণা এখন এগুলোকে সাপোর্ট করছে, এবং হয়তো সামনে এগুলো গাইডলাইনে ইনক্লুডেড হবে। এগুলো নয় আরও কাজ করা জরুরি, বাট এগুলো বেশ কার্যকারিতা। তবে অবশ্যই সেটি রোগী বুঝে কোন রোগীর জন্য কোনটি সঠিক হবে বা কার জন্য কোনটি অ্যাপ্রোপ্রিয়েট হবে, সঠিক হবে, সেটা জেনে ব্যবহার করাটা জরুরি। আচ্ছা, আপনি যেহেতু বললেন স্টেম সেল থেরাপি, পিআরপি, এই ধরনের কিছু আধুনিক চিকিৎসার কথা বললেন, এবং আমরা প্রতিনিয়ত কিন্তু এই ধরনের বিজ্ঞাপন দেখে থাকি যে স্টেম সেল থেরাপি করলে আসলে হাঁটুর ব্যথা একেবারে নিরাময় সম্ভব, বা পিআরপি করলে হাঁটুর ব্যথা একেবারে চলে যাবে। আসলে এর সফলতা কতটুকু এখন? আসলে স্টেম সেল বা পিআরপি নিয়ে এটি এখনো গবেষণা চলমান। তবে হ্যাঁ, এটার কোনো সাইড এফেক্ট নেই। এই চিকিৎসার কোনো সাইড এফেক্ট নেই। অসুবিধা হচ্ছে ব্যয়বহুল, বেশ ব্যয়বহুল, আমাদের দেশে এটি বেশ ব্যয়বহুল। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে এইটার ইন্ডিকেশনটা হচ্ছে আমরা হাঁটুর যে ক্ষয় রোগ বা অস্টিওআর্থ্রাইটিসের কিছু গ্রেডিং করি। সাধারণত 4টা গ্রেড থাকে। তো 4টা গ্রেডের মধ্যে গ্রেড 1 এবং 2 পর্যন্ত এটা মোটামুটি বেশ কার্যকর, গবেষণা আসছে। বাট 3 এবং 4 অর্থাৎ লাস্ট স্টেজে যদি পিআরপি অথবা স্টেম সেল দেওয়া হয়, বেশিরভাগ গবেষণা এটাকে খুব বেশি সাপোর্ট করেনি। কারণ এত ব্যয়বহুল চিকিৎসা যদি রোগীরা একটা আশা নিয়ে দেয়, এবং দেখা গেল যে ওনার হয়তো আশা যে তার অপারেশন লাগবে না, উনি অপারেশন করতে চাচ্ছে না, সেই অবস্থায় উনি পিআরপি দিলেন, সেক্ষেত্রে সাকসেসফুল বা সফল না হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ গ্রেডিং বুঝে, রোগীর কন্ডিশন বুঝে দেওয়াটা খুবই জরুরি।
এটার যাতে কোনো ধরনের মিসইউজ না হয়। আমার কাছে দেখি যে আমরা প্রায়ই দেখি যে এটা নিয়ে অনেক মিসইউজ এবং ম্যাল প্র্যাকটিস, অর্থাৎ কিছু অসাধু লোক আমার কাছে মনে হয় যে এটা নিয়ে ম্যাল প্র্যাকটিস করছে। তারা কিন্তু বলে থাকেন পিআরপির ক্ষেত্রে হচ্ছে যেহেতু হচ্ছে কয়েকটা সেশন লাগতে পারে, অনেকে হচ্ছে নির্ধারিত করে দেন যে আপনি যদি হচ্ছে কি 12টা যদি সেশন আপনি নিতে চান তাহলে 12টি সেশনে আপনি একেবারে ঠিক হয়ে যাবেন। 12টা সেশন নেওয়ার পরও যদি ভালো না হয় তখন কিন্তু আরো কিছু 8টা বা আরো 10টা সেশন কিন্তু রেকমেন্ড করা হয় পিআরপির ক্ষেত্রে। এই সকল বিষয়গুলো কিন্তু আমরা দেখে থাকি। খুব চমৎকার করে আমাদের সাথে আজ আপনি আলোচনা করলেন হাঁটুর ব্যথা নিয়ে এবং হাঁটুর ব্যথার যে সাধারণ কারণগুলো হয়েছে এবং তার যে চিকিৎসাগুলো বললেন, খুবই চমৎকার করে আমাদের দর্শকদের জন্য বললেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাচ্ছি ডক্টর সন কলে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টর সন কলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ।